নৈসর্গিক বান্দরবানকে বলা হয় খুমের রাজ্য, আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুটটি নিঃসন্দেহে দেবতা খুমের কাছেই যাবে। স্থানীয়দের মতে প্রায় 50 থেকে 70 ফুট গভীর এই খুমের দৈর্ঘ্য 600 ফুট, যা ভেড়াখুম থেকে অনেক বড় এবং অনেক বেশি বন্য। তাই ঘুরিফিরির এবারের অভিযান বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠা দেবতা খুমকে নিয়েই। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার ফকিরাপুল বাসস্ট্যান্ড থেকে। ঢাকা টু বান্দরবান নন এসি বাস ভাড়া 620 টাকা হলেও সেন্ট মার্টিন পরিবহনের 2:1 সিটের এই বাসটিতে জনপ্রতি ভাড়া 700 টাকা। আমরা রাত 10:30টার দিকে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সকালে আধো ঘুমে চোখ মেলতেই দেখতে পেলাম পাহাড়কন্যা বান্দরবান আমাদের হাতছানি দিয়ে ডাকছে, আর একটু দূরেই বান্দরবান শহর। আমাদের বাসটি পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে সামনে এগোতে লাগলো। পথিমধ্যে ঘন মেঘের চাদর আমাদের ছুঁয়ে যেতে লাগলো। বান্দরবান আমাদের সুপ্রভাত জানাচ্ছে। আমাদের এবারের গন্তব্য বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার একটা আনএক্সপ্লোরড বিউটি দেবতা খুম। তো আমি এবার হিট দ্য ট্রেইল নামে একটা গ্রুপের সাথে ঘুরতে এসেছি। আমরা একটু আগে বাস থেকে নামলাম। এবারের দেবতা খুম অভিযানের সবচেয়ে বড় একটা আকর্ষণ সেটা হচ্ছে আমরা তাঁবুতে থাকবো, আমরা টেন্টিং করবো। এই ট্রিপ প্ল্যানটা আমি একটা গ্রুপের সাথে করছি, এজন্য আমি খুব বেশি ডিটেইলস নিয়ে আসিনি যে আমরা কীভাবে কোথায় যাব কি করব। তো আমি পথে যা করবো সেটা আপনাদের দেখাতে থাকবো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের দেবতা খুম অভিযান। সকালের নাস্তা সেরে আমাদের টিমের সবাই চাঁদের গাড়িতে উঠে পড়লাম। গন্তব্য রোয়াংছড়ি। আমি এর আগে রোয়াংছড়ির দিকে যাইনি, তাছাড়া এর আগে এমন গ্রুপ ট্যুরও করিনি, তাই ভেতরে ভেতরে এক ধরনের উত্তেজনা কাজ করছে। আমরা দ্রুতই বান্দরবান শহর অতিক্রম করে রোয়াংছড়ির রাস্তায় উঠে পড়লাম। আপনারা চাইলে বাসে করেও রোয়াংছড়ি যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 60 টাকা। চাঁদের গাড়িতে করে পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনে এগোতে লাগলাম। রোয়াংছড়ি পৌঁছে প্রথমেই আমাদের স্থানীয় থানায় নাম এন্ট্রি করতে হলো। বন্ধুরা, বান্দরবানের গহীনে ঘুরতে এলে সাথে এনআইডি কার্ড নিতে ভুলবেন না, তা না হলে বিভিন্ন চেকপোস্টে আপনাদেরকে অযাচিত হয়রানির শিকার হতে হবে। বান্দরবান জেলা সদর থেকে 45 মিনিটের চাঁদের গাড়ি রাইড শেষে আমরা চলে এলাম রোয়াংছড়ি থানার সামনে। হিট দ্য ট্রেইলের অ্যাডমিন মাসুম ভাইয়ের কাছ থেকে জেনে নিই আমাদের এবারের ট্রিপ প্ল্যান। আমরা এখন বান্দরবান থেকে রোয়াংছড়ি আসলাম চাঁদের গাড়িতে করে। পরে আমরা যাব কচ্ছপতলী আর্মি ক্যাম্পে, সেখান থেকে আবার পারমিশন নেওয়া লাগবে। তো ওই জায়গা থেকে আমরা যাব শিলবাধা পাড়ায়, ওইখানে আমাদের ক্যাম্পিং স্পট। এরপরে আমরা দেবতা খুম যাব। রোয়াংছড়ি থেকে কচ্ছপতলীর দূরত্ব 7 কিলোমিটারের মতো। সিএনজিতে গেলে খরচ পড়বে আনুমানিক 150 থেকে 200 টাকা। দর্শক বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম কচ্ছপতলী বাজারে, আর আমার হাতে ঠিক পেছনে এখন হচ্ছে কচ্ছপতলী লিরগাঁও আর্মি ক্যাম্প। লিরাগাঁও আর্মি ক্যাম্পে আমাদের পারমিশনের কাজ চলছে। চলুন এই ফাঁকে কচ্ছপতলী বাজারটা একটু ঘুরে দেখা যাক। দেবতা খুমে যাওয়ার অনুমতি পেয়েছি, কিন্তু দেবতা খুমে যে আমাদের ক্যাম্পিং করার প্ল্যান ছিল, মানে দেবতা খুমের পাশে, সেই অনুমতিটা এখানে আমরা পাইনি। গত কিছুদিন আগে ইলেকশনের সময় আর কি কোনো একটা ঝামেলা হয়েছিল, দেন ওরা আর কি এখন পারমিশন দিচ্ছে না। তো আমাদের বর্তমানে প্ল্যানটা একটু শিফট হচ্ছে। আমরা এখন দেবতা খুমে যাব, দেন দেবতা খুমটা এক্সপ্লোর করে আমরা আবার কচ্ছপতলী বাজারে চলে আসবো। দেন আমরা কচ্ছপতলী বাজারের আশেপাশেই কোনো একটা জায়গায় ক্যাম্পিং করব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন হিট দ্য ট্রেইলের সাথে ঘুরি ফিরির দেবতা খুম অভিযান। অনেকদিন পরে বান্দরবানে ট্রেকিং করতে এসেছি। মাথার উপর খাড়া সূর্য, সারা রাত ঘুমহীন দুটি চোখ, কপালে কি আছে আল্লাহই জানে। যা হবে দেখা যাবে, চলুন।
এরপরে আমরা সামান্য নামতে হবে, তারপরে আমরা কিছুক্ষণ একটু সামান্য যাই, তারপরে আবার নামতে হবে, তখন এই জিরি। ব্রিজের পাশে যে ঝিরিটা দেখলাম ওইটাই কি আমরা পাবো? হ্যাঁ, এই জিরি। আর আমাদের ট্রেকিং করতে হবে কতক্ষণ? 1 ঘন্টার মতো লাগবে জিরি পুষতে। আমাদের হিসাবে কত লাগবে? আপনি যে গতিতে যাবেন আমরা না, আমি যতটুকু দেখলাম, আপনাদের হাঁটারগুলো দেখলে আপনাদের গতি আর আমাদের গতি তো সেম হবে না। হ্যাঁ, আপনারা তো এই পথে চলাফেরা করে অভ্যস্ত, আপনারা তো বস্তা নিয়ে উঠতে পারবেন। হাঁটার মধ্যে আমি দেখলাম যে একই মতো লাগতেছে, আরো আমাদের চাইতে আরো। আপনারা তো শক্তি আছে। আসলে ট্রেকিং করে করে আমরাও হাঁটারি হয়ে গেছে না, আর কি করতেছি আসলে। কিন্তু এই গাছগুলো কি গাছ? এগুলো সেগুন গাছ। এমনি বর্ষাকালে কিংবা শরৎকালে আসলে কি একদম হ্যাঁ, পাতাটা সবুজ? হ্যাঁ, সবুজ। এই গাড়িটা থামাই গেছে না, ওই যে ওইখানে কিনছিলাম। তো দর্শক বন্ধুরা, এখানে আমরা ট্রেকিং এর পথে একটু উঠতেই আমাদের গাইড দাদা তার বাসা দেখতে পাচ্ছে এবং আমাদেরকে তার বাসাটা দেখিয়ে দিল। আপনার বাসায় দাওয়াত খাবেন না? হ্যাঁ, এই তো আমাদের বাসায় খাবে, তো এখান থেকে ফিরে। ও আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনার বাসাতে হচ্ছে? হ্যাঁ, আমাদের বাসায়। আচার খাও, আচার খাও, আচার খাও। চামচটা তো আনলাম না। চামচ আনা লাগবে না। আমরা কচ্ছপতলি বাজার থেকে ট্রেকিং শুরু করার পরে আধা ঘন্টার মতো কেটে গেছে। আধা ঘন্টা পরে আমরা ঠিক এই এমন একটা জায়গায় এসে উপস্থিত। আমরা আমাদের চলার পথে শেষ পাহাড়টা অতিক্রম করছি। এই যে পাহাড়ি পথ, আর নিচে দেখা যাচ্ছে ঝিরি। যে ব্রিজটা আমরা প্রথমে ক্রস করেছিলাম, সেই ব্রিজের নিচে যে ঝিরিটা গিয়েছিল, এটাই হচ্ছে সেই ঝিরি। এরপরে তো সমতল পথ, তাই না দাদা? আর কতক্ষণ যেতে হবে এই জিরিপথ দিয়ে? আপনার আধা ঘন্টা তো লাগবে না, আস্তে আস্তে গেলেও আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। হ্যাঁ, পৌঁছে যাবো অবশ্যই। এই সেই ঝিরি। আমরা এখন আবারও এগোতে শুরু করব। আমাদের গাইড দাদার তথ্য মতে আমাদের আর আধা ঘন্টার মতো সময় লাগবে দেবতা খুমে পৌঁছাতে। দর্শক বন্ধুরা, আমরা চলার পথে আমাদের একমাত্র ঝিরিটার সামনে চলে এসেছি এখন। একমাত্র পানির উৎস। এতক্ষণ আমরা কোনো পানি পাই। ঝিরির পানি কেমন? ঠান্ডা? হ্যাঁ, ঠান্ডা। আসলে এরকম ট্রেকিং করতে করতে যখন এরকম ঝিরি চলে আসে, ঝিরির পানিটা পায়ে লাগার সাথে সাথে কিন্তু ট্রেকিংয়ের এনার্জি আবার নতুন করে মনে হয় চলে আসে শরীরে। পানির মধ্যে ছোট ছোট মাছও আছে, অবশ্যই এটা বেঙ্গাচিও হতে পারে। এখানে ঝিরির পানি খুব ট্যাস। দাদা, এই ঝিরির সাথে কি আমাদের দেবতা খুমের কোনো মানে সংযোগ আছে? হ্যাঁ, সংযোগ আছে। এই জিরির মধ্যে দেবতা কুম, মানে ওই পানি আর এই পানি সেম? ওই পানিটা এদিকে আসছে? দেবতা খুমের মধ্যে নাকি দুটো মাছ আছে, তাই? এমন যে মাছ, অনেক মাছ, মানে দুইটা মাছ নাকি দেবতাকে উৎসর্গ করা মাছ। অনেকজন এই ধরনের বলে, কিন্তু আমার প্রচলিত কথা। হ্যাঁ, 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 হ্যাঁ। দাদা, হ্যাঁ, ভেলা কি ওইখানে প্রস্তুত করা আছে? হ্যাঁ, হ্যাঁ, প্রস্তুত করা আছে। এই ভেলাটাকে আপনারা স্থানীয় ভাষায় কি বলেন জানো? একটু আগে বলছিলেন এই যে বাসের শালি। বাঁশের সালি। আমি যখন ওনাকে বলছিলাম যে এখানে কি ভেলা প্রস্তুত করা আছে, আমরা গিয়ে কি ডিরেক্ট ভেলায় উঠবো, উনি বুঝতে পারছিলেন না। তারপরে ওনাকে বুঝালাম যে বাঁশ দিয়ে যেটা বানায়, যেটা নৌকার মতো আর কি, আমরা যেখানে চড়ে দেবতা খুমে ঘুরে বেড়াবো, তখন উনি বললেন যে এটা তো বাঁশের সালি। আমার সামনের ভিউটা ঠিক এরকম। ওই এই টাইরালটা দেখলাম না, ওইটা শিলবান্ধা ঝর্ণা বলে। ওটা শিলবান্ধা ঝর্ণা? হ্যাঁ, শিলবান্ধা ঝর্ণা। এইদিকে এই পথে আপনারা যখন বর্ষাকালে এই দেবতা খুমে আসবেন, তখন বোনাস হিসেবে শিলবান্ধা ঝর্ণাটা পেয়ে যাবেন। এখন যেহেতু একদম কাঠ ফাটা রোদ দেখতেই পাচ্ছেন, গ্রীষ্মকাল শুরু হয়নি, বসন্তকালের শেষের দিক, এজন্য আমরা পানি পাবো না। এই জন্য শিলবান্ধা ঝর্ণায় হয়তো যাওয়া হবে না, আমাদের ট্যুর প্ল্যানে নাই। মাসুম ভাই ভালো বলতে পারবেন। আমি আগেও বলেছি এই ট্রিপ প্ল্যানে আমি ডিটেইল আসলে কিছু জানি না। মাসুম ভাই যেভাবে এটা পরিচালনা করছেন, আমরা সেভাবে ঘুরছি। তবে এই মুহূর্তে আমরা সবাই প্রচণ্ড ক্লান্ত,
বিশেষ করে আমি রাতে বাসে তেমন ঘুম হয়নি, ঘুমে সকাল থেকে চোখ একদম বন্ধ হয়ে আসতেছে, তারপরেও আপনাদের জন্য ব্লগটা কন্টিনিউ করতে হচ্ছে। পানির বেশ ভালো স্রোত আছে এখানে, তো এটা থেকে বোঝা যাচ্ছে বর্ষাকালে এখানে পানির প্রবাহ কতটা বিপজ্জনক থাকে। দাদা, এখানে বর্ষাকালে কি পরিমাণ পানি থাকে একটু বলতে পারবেন? হ্যাঁ, বর্ষাকালে এই ঝিরিতে পানি পরিমাণ হলো যে অনেক বেশি, প্রচুর পানি, মানে আমাদের মাথার উপরে চলে যাবে এখানে? আরো উপরে হবে, অনেক আচ্ছা, লম্বা। তাহলে তো অনেক পানি। হ্যাঁ, অনেক বর্ষাকালে তো দেবতাখুমে যাওয়া মনে হয় একদম অসম্ভব হয়ে যায়, তাই না? হ্যাঁ, অসম্ভব হয়ে যায়, কিন্তু যখন বৃষ্টি যদি না পড়ে তখন যাওয়া যায়। জাস্ট এই জায়গাটার অপোজিটে একটা পাড়া আছে, এই পাড়াটাকে বলে এরা শিলবান্ধা পাড়া। হ্যাঁ, তো আপনারা যদি ক্যাম্পিং করার প্ল্যান নিয়ে আসেন তাহলে এই পাড়াগুলোর আশেপাশে আপনাদের ক্যাম্পিং করতে হবে। এই তো শিলবান্ধা পাড়া, এখানে একটু দেখাও যাচ্ছে ঘরবাড়িগুলো। আমরা পা চালিয়ে ট্রেকিং করছি, এজন্য খুব বেশি ঘুরে ফিরে পাড়াগুলো দেখাতে পাচ্ছি না। পথ থেকে যতটুকু দেখা যায় ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করছি। গাইড দাদা এবং আমি একদম শেষে চলছি, তো গাইড দাদা আমার চেয়ে একটু সামনে চলে গিয়েছিল, তো হঠাৎ করে পায়ের সাথে এই ঝিরির ভিতরে কী যেন একটা জড়িয়ে ধরলো আমার। এটা সাপ কিংবা অন্য কোনো এরকম কিছু কি আছে এখানে দাদা? কি? হ্যাঁ, সাপ, কিছু তো সাপ আছে, ছোট সাপ। তাহলে আমার পায়ের সাথে কি সাপ টাপ লাগছে নাকি কোনো লতা পাতা জড়ায় ধরছিল আমি বুঝতে পারিনি, তবে কোনো একটা কিছু ধরছিল পায়ের সাথে, এটা আমি হয়তো বুঝতে লতা পারছি। সাপ হলে তো আপনাকে কামড় দেবে। যেটাই হোক, আল্লাহ পাক বাঁচাইছে। এখন আপনারা যখন এইসব পথে ট্রেকিং করবেন তখন অবশ্যই অনেক সাবধানে ট্রেকিং করবেন, কারণ যত সাহসী ব্যক্তি হন না কেন, যখন এরকম বিপদ আপদ আসবে তখন আসলে কিছুই করার থাকে না। আমরা প্রায় 1.5 ঘন্টা ট্রেকিং করার পরে এরকম একটা অপার্থিব সুন্দর জায়গার সামনে এসে দাঁড়িয়ে আছি। আসলে পুরো ট্রেকিং এর পথটাই ছিল এরকম চমৎকার। এখান থেকে দেবতাখুমটা কত দূর? এই যে দেখা যায়। ও, এখান থেকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, 2-1 মিনিট হলে পৌঁছে যাবে। ওই তো আমরা আর অল্প সময়ের মাঝে পৌঁছে যাব দেবতাখুমে। মানে এই যে পরিশ্রম করলাম 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা পরিশ্রমের যে পুরস্কার এটা আমাদের জন্য অপেক্ষা করছে। তবে আর একটু কিছুক্ষণ আমাদের ট্রেকিং করতে হবে এবং একটু সাবধানে ট্রেকিং করতে হবে। দেখুন এই জায়গাটা কিন্তু পিচ্ছিল, এদিক ওইদিক পা পিছলে গেলে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা আছে বন্ধুরা। সো ভিউয়ার্স, আমাদের ভেলা চলে এসেছে। এই পথটা আসলে হেঁটে হেঁটে পার হওয়া আমাদের জন্য খুব কষ্টকর হবে, মানে খুব রিস্কি হবে। এই জন্য আমরা এখন ভেলায় উঠবো এবং ভেলায় উঠে এই পথটুকু পার হবো। দর্শক বন্ধুরা, দেখুন আমাদের গাইড দাদা কতটা দুঃসাহসিকভাবে এই জায়গাটুকু পার হচ্ছেন, আর আমাদের জন্য ব্যবস্থা হচ্ছে এই ভেলা। আমি ভেলায় চড়ে পার হচ্ছি। এখানে ভেলা প্রস্তুত করাই ছিল, মানে আগে থেকেই ব্যবস্থা করে রাখা। এই জায়গাটুকু পার হচ্ছি আমরা ভেলাই করে। আর জায়গাটা দেখুন, এখানে আসলে ভিডিও করাটাও রিস্কি। আমি আগেও বলেছি আমি সাঁতার জানি না, এই জন্য এইসব জায়গায় সবসময়ই ভয় লাগাটা স্বাভাবিক। যদিও আমরা এবার পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট নিয়ে এসেছি, কিন্তু লাইফ জ্যাকেট এখন আমার আশেপাশে নেই, এই জন্য আমি পড়তে পারিনি। তবে দেবতাখুমে যখন আমি ভেলায় উঠবো তখন ইনশাল্লাহ লাইফ জ্যাকেট পরে উঠবো, কারণ এখানকার গভীরতা আমি জানি যে 50 থেকে 60 ফিটের মতো, অনেক গভীর। দাদা, এটাই কি দেবতাখুম? এটা দেবতাখুম বলা যায়, জড়িত ওখানে বুঝতে পারে। সো ভিউয়ার্স, আমরা এখন দেবতাখুমে, কেউ ভেলায় চড়ে ঘুরবে, আমরা নৌকায় চড়ে ঘুরবো। সাথে আছে মাসুম ভাই। মাসুম ভাই, আমরা এখন নৌকায় করে দেবতাখুমের দিকে যাচ্ছি আর কি। সবাই বাকি টিমমেটরা ভেলায় চড়ে যাচ্ছে, আমরাও ভেলায় চড়বো একটু আসার পরে। নৌকা দিয়ে ঘোরার একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি। আসলে এখানে আসার পরে এই নৌকা দেখার পরে আমরা আর কি লোভ সামলাতে পারিনি, এজন্য ভেলাটাকে রেখেই আমরা নৌকায় উঠে পড়েছি। আর এখানে বসে পড়বো। দেখুন সামনের ভিউ দেখুন।
সামনে আরো অনেক সুন্দর ভিউ আছে। এই দেবতা খুমের আরেকটা নাম হলো সোনাখুম, লোকাল লোকেরা বলে। আচ্ছা মাসুম ভাই, এখানে কত দূর যাওয়া যায়? এদিকে অনেক দূর যাওয়া যায়, অনেক দূর, কিন্তু সামনের দিকে ভেলা নিয়ে মানে একটা জায়গায় পাথরের মতো কিছু জায়গা আছে, ওই দিক দিয়ে ভেলা নিয়ে যাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তো আমরা কত দূর যাব? আমরা সামনে একটা জায়গা আছে, গেলেই দেখতে পারবা। মানে ওই জায়গাটা খুব সুন্দর, খুব ন্যারো একটা, দুই পাশে পাহাড় উঠে গেছে, মাঝখান দিয়ে জাস্ট ঘুমটা চলে গেছে। আর এখানে পানির গভীরতা কেমন? পানির গভীরতা অনেক অনেক, মানে আনুমানিক 60-70 ফিট হওয়ার কথা। 60-70 ফিট, এটা তো অনেক। তামির ভাই, এক্সপিরিয়েন্স কেমন? চমৎকার। এখন শুধু লগিটা জুচ্ছে হয় না আর কি। মোটাটা নেন, মোটাটা নেন, ওই যে এই একটা দাম মোটাটা কোনো কোলাহল নেই, নেটওয়ার্কের একদম বাইরে। চারিদিকে নিস্তব্ধ শুনশান নীরবতা, যেন এক ভুতুরে পরিবেশ। সাথে ফোঁটা ফোঁটা পানির শব্দে আরও ভুতুরে মনে হবে পরিবেশটা। বিশাল দুটি পাহাড়ের মাঝে দিয়েই চলে গেছে পথ, যা ভেলাই করে পাড়ি দিতে হয়। এই সব কিছু মিলিয়েই দেবতা খুম। এখানে এলে প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করতে পারবেন, যেন মিশে যাবেন প্রকৃতির সাথে। দেবতা খুমের ভেলায় ভেসে চলা এই পথে আপনাকে বলে দেবে স্বর্গের পথ কতটা সুন্দর হতে পারে। বন্ধুরা, আমরা ফেরার পথে প্রচণ্ড ক্লান্ত অবস্থায় শিলবান্ধা পাড়া হয়ে ফিরেছিলাম। মেইনলি আমাদের নেসেসিটিটা বেশি ছিল হচ্ছে পানির, কারণ আমরা সাথে যে পানি ক্যারি করেছিলাম সব পানি শেষ হয়ে গিয়েছিল। তো আপনারা শিলবান্ধা পাড়ায় এই পানীয় জলের বেশ ভালো ব্যবস্থা পাবেন। এখানে আমি 2টা ট্যাপ দেখেছি, যেখান থেকে আর কি আপনারা সুপেয় পানীয় জলের ব্যবস্থা পাবেন। আর এখানে কিন্তু 2টা দোকানও আছে, এসব দোকান থেকে আপনারা হালকা স্ন্যাক্স যেমন বিস্কিট, চানাচুর কিংবা চিপস এই জাতীয় খাবারগুলো পাবেন। শিলবান্ধা পাড়ায় ঘুরে আমরা আবারও ফিরতি পথে কচ্ছপতলী বাজারে পৌঁছে গেলাম। দেবতা খুমের পাশে যেহেতু ক্যাম্পিং করার অনুমতি পাইনি, সেহেতু এখানেই কোনো একটা জুৎসই জায়গায় আমাদের ক্যাম্পসাইট করতে হবে। সারা রাত ক্যাম্পিং করে প্রচুর মজার একটা রাত কাটিয়েছি আমরা। পরবর্তী পর্বে আমরা রিজার্ভ ফলস ট্রেইলে বের হব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের সাথে ঘুরতে যেতে চাইলে ঘুরি ফিরির ফেসবুক পেজে যুক্ত হয়ে নিন। আর ভ্রমণ বিষয়ক যাবতীয় তথ্য পেতে ফেসবুকে বাংলাদেশ ট্রাভেল টিউবার্স গ্রুপটি থেকে ঘুরে আসুন। লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন।